র্যাব এই অপহরণ করে কিন্তু র্যাব ওয়ানে রাখছিল। সেটা আমি কীভাবে বুঝলাম, আমাকে যখন নিচের রুমে রাখা হয় তখন আমার পাশের রুমে একটা লোককে ধরে নিয়ে আসা হলো, সেই ছিল মৃদুলের সহযোগী। হ্যাঁ, মৃদুলকে ধরার পরে ওকে ছেড়ে দিল। কিছুদিন পর যখন চট্টগ্রাম স্বর্ণ ব্যবসায়ী সমিতি যখন ব্যাপক আন্দোলন করলো, সারা দেশে তোলপাড় হলো, তাছাড়া সে হিন্দু ছিল, তার প্রতি একটু মিডিয়ার অ্যাট্রাকশন ছিল বেশি, যে কারণে ওকে দ্রুত ছেড়ে দিল। তখন আমি বুঝলাম যে ওই মৃদুলকে ঠিক ওই জায়গাতেই রাখা হয়েছিল। এটা একটা ব্যবসায়িক বিষয়। আরেকটা বিষয় আমি বুঝতে পারছিলাম, সেটা হলো আসাদুজ্জামান নূর যখন নীলফামারীতে আক্রান্ত হয় তখন কিন্তু বেশ কিছু লোকের ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, নিশ্চয় আপনি জানেন। এটা খুব সুন্দর ডিসেম্বরের মাঝামাঝি বা মানে মানে লাস্টের দিকে হবে। এটা হলো ওখানকার একটা ছেলেকে এখানে নিয়ে আসলো, সে খুব কান্না করতো, চিৎকার করে সারাদিন কান্না করতো, ওরে পিঠাতো আরও কান্না থামাতো। এরকম করতে করতে বুঝলাম না সেই করতে গেছে, আমরা তো ঠিক জানি না, যেহেতু সে অন্য একটা রুমে তাকে চোখ বেঁধে রেখেছে, হ্যান্ডকাপ করে রেখেছে, আমাকে অন্য রুমে রেখেছে। তো পরে দেখলাম একদিন রাতে হঠাৎ করে ওখানকার দায়িত্বরত যে একজন ইন্সপেক্টর, খুব সম্ভবত পুলিশের হবে, ওই ইন্সপেক্টরের বাড়িও খুব সম্ভবত চট্টগ্রামে, তার ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারলাম চট্টগ্রামের। সে বলল যে আজকে আমাকে আসাদুজ্জামান নূর স্যার ফোন করেছিল। আমি তো আর তখন জানি না যে আসলে নূর কেন তাকে ফোন করেছিল। আমি যখন বের হলাম তখন আমি একদিন নিউজে দেখলাম, পেপারে প্রথম আলোতে দেখলাম যে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা হয়েছিল, এতজন লোক ক্রস ফায়ার গেল, হ্যাঁ, এতজন লোককে র্যাব গুম করেছিল, পরে ছেড়ে দিয়েছিল। খুব সম্ভবত যে ছেলেটাকে এখানে গুম করে রেখেছিল তাকে মনে হয় ছেড়ে দিয়েছিল র্যাব। বুঝলাম যে আসাদুজ্জামানের ঘটনাটা, তখন আমার মনে আসলো যে এই ঘটনাটাও র্যাব করেছিল।